হ্যালো বন্ধুরা, আমি সাইফ। আমার সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় সব্যসাচী। এই অনুষ্ঠানের কোনো হোস্ট নেই, আমাদের জাস্ট এনজয় করার জন্য এই শোটা। সব্যসাচী, সবার আগে যেটা তোমাকে বলার, উম, নববর্ষটার গিফটটা সঞ্জয় দা ভালোই দিলেন, কি বলো? और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। হ্যাঁ মানে এক্সপেক্ট করেছিলে? এক্সপেক্ট করিনি, আবার করেও ছিলাম। যেহেতু মানুষটা সঞ্জয় দা। যেহেতু মানুষটা সঞ্জয় দা, আজ থেকে 7 বছর আগে তার কাছে নতুন বছরটা খুব খারাপ ভাবে শুরু হয়েছিল মোহনবাগানের কোচ থাকার সময়। একটা ম্যাচ ড্র, সম্ভবত ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ড্র এবং হ্যাঁ। চেন্নাইয়ের বিরুদ্ধে হার। মনে পড়ে। তো সেই লোকটা তার আগেই মোহনবাগানকে ফেডারেশন কাপ এবং আই লিগ জিতিয়েছিল। সেই লোকটার ব্লেজারে সেদিন থুতু ছিটে দেখেছিলাম। যাই হোক, এটাকে পোয়েটিক জাস্টিস বলে এবং সঞ্জয় দা করে দেখিয়েছেন তিনি দেখিয়ে দিলেন। আমি কোনো বিদেশি কোচ, স্বদেশি কোচ এই তুলনায় যাব না। সঞ্জয় দা নিজের চেষ্টায় এএফসি প্রো লাইসেন্স পাস করেছেন। আইএসএল এ তিনি চাকরি পাবেন কি পাবেন না, হেড কোচ হিসেবে সেটা পরের কথা। অবশ্যই, দেখো আমার কিন্তু বক্তব্যটা এখন যেটা তিনি করেছেন, হ্যাটস অফ। এবং হ্যাটসঅ্যাপ। এবং সঞ্জয় দা ইজ অ্যালাইভ, মানে অবশ্যই শারীরিকভাবে ফিট আছেন এবং মানসিকভাবে ফিট আছেন, এবং তার থেকে বড় কথা বাইপাস সার্জারি থেকে ফিরে আসা। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা চরিত্র। সঞ্জয় দা আমাদের ফুটবলের বেশ কিছু অননুকরণীয় চরিত্র, যাদের অনুকরণ করা উচিত, সেই চরিত্রগুলোর একজন কিন্তু সঞ্জয় দা হয়ে গেলেন। এবং কোন সময়ে, যে সময় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে বাংলার প্লেয়াররা আছে কি, বাংলার ফুটবল শেষ হয়ে গেছে কি না, এসব প্রশ্নগুলো গোটা ভারতবর্ষ জুড়ে উঠছে, আমরাও তুলছি, আমরাও নিজেরা নানানভাবে লজ্জিত হচ্ছি। অথচ দেখুন, এমন একটা জাতি আমাদের, আমাদের এমন একটা রাজ্য যেখানে 3টি দল আইএসএল খেলছে। সব্যসাচী, তুমি দেখো 3টি দল আইএসএল খেলছে। সুতরাং আমরা কিন্তু ভারতীয় ফুটবলের মাপকাঠিতে, নিরিখে কিন্তু আমরা আমাদের জায়গাতেই আছি। কিন্তু সমস্যা হয়েছে আমাদেরই 3 প্রধানে, আমাদের ফুটবলাররা, যে ছেলেটা ব্যারাকপুরে খেলে বড় হচ্ছে, সোনারপুর বারুইপুরে খেলে বড় হচ্ছে, বা ব্যান্ডেল হুগলির মাঠে খেলে বড় হচ্ছে, তাদেরকে আমরা জায়গা দিতে পারছি না। বা পার্ক সার্কাস ময়দানে যে ছেলেটা বল স্কিল করছে, আমরা তাকে জায়গা দিতে পারছি না তার হোম টিমগুলোতে। সুতরাং কিছুতে একটা প্রবলেম এর মধ্যে হচ্ছে। এটা অবশ্যই প্রবলেম হচ্ছে। কিন্তু তুমি যেটা বলছিলে, আমি সঞ্জয় দাকে নিয়ে একটা ছোট্ট বিষয় বলতে চাই, তাই বাড়াবাড়ি বলছি না। তুমি যদি বলো পিকে ব্যানার্জির পরে দ্বিতীয় বাঙালি কোচ, পিকে ব্যানার্জি কোনোদিন নিজের ফুটবল কেরিয়ারে টিম প্রধান হয়ে খেলেননি, কোচিং করিয়েছেন, রেলের হয়ে সারা জীবন খেলেছেন, কোচিং করেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানকে, কি সাফল্য দিয়েছেন সকলের জানা। ভারতীয় দলের কোচ ছিলেন সঞ্জয় দা, ভারতের জুনিয়র দলের কোচ ছিলেন পৈলান অ্যারোস। সঞ্জয় দাও রেলের হয়ে খেলেছেন, ইউনাইটেড স্পোর্টস থেকে তার হাতে খড়ি, এবং তারপরে যে উত্তরণ অসাধারণ। না, তার আগে রেলওয়ে এফসি, তুমি যদি দেখো রেলওয়ে এফসি, পৈলান অ্যারোস, বা তারও আগের আমি কথা বলছি, আমি 2004-5-6 এর কথা বলছি। আপনাদের হয়তো স্মৃতিতে কিছুটা থাকবে, সেই সময় মিরিকবাল ট্রফি, ভিসি রায় ট্রফি। ভিসি রায় ট্রফি তো আমার এখনো মনে আছে। আমি টিমটা বলে দেবো: সৌমিক দে, তারপরে তোমার লালকমল ভৌমিক, সুরজ মন্ডল। এরা পরবর্তী সময় সঞ্জয় দার সিনিয়র দলেরও এসছে। লালকমল ভৌমিক খুব ইম্পর্টেন্ট একজন ফুটবলার। এবারে তোমার শেখ আজিম, এইটা সঞ্জয় দার সেই সময়ের একটা টিম ছিল। সঞ্জয় দা তার পরবর্তীকালে রেলওয়ে এফসি, এই দলটার না সৌরিন্দারও একটা বড় ভূমিকা আছে। তুমি দেখবে যে কমেন্ট্রি চলাকালীন যে বেঞ্চ থেকে যে চিৎকার আসছিল, যে চিৎকারটা বারবার আসছিল, ওটা সৌরিন্দার কণ্ঠস্বর। আমরা চিনি এই কণ্ঠস্বরটা। সৌরিন্দার সঙ্গে কিন্তু সঞ্জয় দা দীর্ঘদিনের একটা পেয়ার আছে। তুমি জানো, রেলওয়ে এফসিতে সঞ্জয় দা বেরিয়ে আসার পর, রেলওয়ে এফসি থেকে সঞ্জয় দা যখন বেরিয়ে এসে যখন বড় দলগুলোর দায়িত্ব নিলেন, মোহনবাগানে এলেন বা ইউনাইটেডে গেলেন, পরবর্তীকালে মোহামেডানে কিছুদিন ছিলেন, কৈলানের যা দায়িত্ব নিলেন, সেই সময় কিন্তু রেলওয়ে এফসির দায়িত্বটা সঞ্জয় দা সেই সময় সহকারী, রেলওয়ে এফসির দায়িত্বটা নিলেন সৌরিন্দা কিন্তু কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফাইনাল খেলেছে এই রেলওয়ে এফসি নিয়ে। সুতরাং এই যে জুটিটা কিন্তু একটা সাংঘাতিক জুটি, অনেকগুলো আঙ্গিক রয়েছে এর মধ্যে। আর যে দলটি দেখো, প্রতিটা চ্যাম্পিয়নশিপের পেছনে, সব্যসাচী, প্রতিটা চ্যাম্পিয়নশিপের পেছনে তুমি দেখবে
একটা নতুন কিছু থাকে, তার মধ্যে কিছু একটা তো থাকে, একটা রাজ থাকে। ডেফিনেটলি। একদম তাই। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় এখানে রাখতে চাইছি যে আহ, মৃদুল দা 2017 সালে, 17 সাল সম্ভবত, 8 বছর আগে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের ফুটবলাররা এখন কি করছে, অথবা তোমার মাঝখানে 2 বছর বাদ দিয়ে যে রঞ্জন ভট্টাচার্যের যে দলটি কেরালাতে ফাইনাল খেললো, 119 মিনিট পর্যন্ত বাংলা 1-0 গোলে এগিয়েছিল, কি অসাধারণ ব্যাপারটা দেখো। বাংলা সেদিন 119 মিনিট অন্তিম মুহূর্তে, এক্সট্রা টাইমের অন্তিম মুহূর্তের খেলা হচ্ছে, বাংলা গোল খেলো, ম্যাচ ড্র হলো, পেনাল্টিতে হারলো। আর এখানে সঞ্জয় দা হায়দ্রাবাদের মাটিতে কিন্তু সেই 90+ মিনিটে আর সঞ্জয় দার সবসময় দক্ষিণ ভারতের প্রতি একটা ভালোবাসা আছে। এই দেখুন, এই হায়দ্রাবাদের মাটিতে কেরলের বিরুদ্ধে 90+ জয়, মোহনবাগানের কোচ থাকার সময় 87 মিনিটে সেই সনি নদীর ক্রস, বেলরজ্জাকের গোল, সেটাও দক্ষিণ ভারত, হ্যাঁ, আপনার ব্যাঙ্গালোরের মাটি, কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। তো সঞ্জয় দা একটা দক্ষিণ ভারতের প্রতি আমি জিজ্ঞেস করবো যে আপনার কি মানে এই ইডলি, সাম্বর, ধোসা এগুলোকে বেশি ভালো লাগে, দক্ষিণ ভারতের ব্যাপারটা বেশি ভালো লাগে, এটা জিজ্ঞেস করবো আমি। তো ভালো বলেছো, ভালো মজার প্রশ্ন হতে পারে কিন্তু স্যার। অবশ্যই সঞ্জয় দা ফেরার পর আমাদের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ হবে, আমাদের আরো কিছু পরিকল্পনা আছে, আমরা এনজয় করব, আমরা নতুন বর্ষটা আমাদের বাংলার নিয়ে যে বলতে পারছি, এটা আমাদের একটা আনন্দের বিষয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম সভ্য, সেটা হচ্ছে, আমি তোমার কাছে বলি, আমরা আলোচনা করব মৃদুলদার এই দলটার, আমি একটু যদি বলি, তুমি দেখো সেই দলটা প্রভাত লাকড়া ছিল, প্রভাত লাকড়া, যারা আইএসএল খেলছে এই সময় দাঁড়িয়ে, প্রভাত লাকড়া, ইস্ট বেঙ্গল এখন, সামাদ আলী মল্লিক, মোহামেডান স্পোর্টিং, রানা ঘরামি, রানা ঘরামি এই মুহূর্তে ফুটবল থেকে একটু আপডালে রয়েছেন, কেননা ভবানীপুর খেলেছেন লাস্ট। তোমার বাকি প্লেয়ারদের নাম বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মনবীর সিং, ফাইনালে তার গোল ছিল, যার গোলে বাংলা জিতেছিল। এবং এখন মনবীর সিং কিন্তু ভারতীয় ফুটবলের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে রয়েছে, যদিও তিনি বঙ্গ সন্তান নন, কিন্তু বাট ক্যারিয়ারটা পুরোটাই প্রায় পুরোটাই বাংলা জুড়ে, বাংলা জুড়ে মনবীরের ক্যারিয়ারটা, এবং মোহামেডানে পা রাখা, এখনো সেখান থেকে মোহনবাগান আসা, সুপার জায়ান্টসের তিনি মোহনবাগান অন্যতম সুপার জায়ান্টের ইম্পর্টেন্ট সদস্য, এবং ভারতীয় টিমের সদ্য বিয়ে করলেন, ইত্যাদি ইত্যাদি, ভারতীয় টিমের ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই। অঙ্কিত মুখার্জি চেন্নাইয়ান এফসিতে রয়েছেন, অঙ্কিত মুখার্জি খেলছেন, নিয়মিত খেলেন। মনতোষ চাকলাদার একটু দোলাচল জায়গায়, কেননা চেন্নাই থেকে উনি এখন তোমার ডায়মন্ড হারবার এফসিতে এসছেন, আই লিগ 3য় ডিভিশন, 2nd ডিভিশন উনি খেলবেন। আর এইটা না, এই মনতোষ চাকলাদার তুমি বলছো দোলাচল, আমি বলতে রাজি না। তার কারণ দেখো, কিবু বিকোনাও আইএসএল এর জয়ী কোচ, সে আই লিগের টিমকে কোচিং করাচ্ছে। হ্যাঁ, কিউ বিকোনাও তো, হ্যাঁ, কিবু বিকোনাও যদি থাকতে পারে, যদি হাবার যদি করতে পারে, তাহলে প্লেয়ার কি দোষ করলো? এবার আমি পুরো দলটা একটু বলে দিই। শঙ্কর রায় কিন্তু অনেকটা খেলেছে জীবনে, অনেকটা, ক্ষতি করেছে জীবনে, অনেকটা খেলেছে। মোহনবাগানের খেপটা না খেললে পরে আরো খেলতে পারতো। জয়ী দলের সদস্য প্রভাত লাকড়া, সামাদ আলী মল্লিক, রানা ঘরামি, সান্টু সিং, বিশাল প্রধান, মুমতাজ আক্তার, সাইকম সিং, বসন্ত সিং, মনবীর সিং, রঞ্জিত মজুমদার, অঙ্কুর দাস, অঙ্কিত মুখার্জি, সুমন হাজরা, সৌরভ দাশগুপ্ত, দেবাশিস প্রধান। এটা খুব দুঃখজনক একটা ঘটনা, আমরা স্টোরি করেছিলাম। ওই যে রাজ্য সরকার থেকে যে উত্তরীয় দেওয়া হয়েছিল, সম্মাননা দেওয়া হয়েছিল, সেই উত্তরীয় গলায় দিয়ে কিন্তু হ্যাঁ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দেবাশিস প্রধান। এবং এখানে একটি দুঃখের বিষয়, চাকরি কিন্তু সে পার্মানেন্ট চাকরি সে পায়নি। দেখো, একটা সন্তোষ বা জাতীয় পর্যায়ের কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেললে 3 বছরের জন্য চাকরির দরজা কিন্তু ওপেন থাকে, রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরির ক্ষেত্রে। কিন্তু দেবাশিসের ক্ষেত্রে কিন্তু সে একটা সামান্য সিভিক পুলিশের থেকে ভালো কিছু পাননি। আর্থিক সমস্যা তার ছিলই, আর্থিক সমস্যা একটা বড় কারণ। এক্ষেত্রে যে বাংলা দলটি চ্যাম্পিয়ন হয়ে আসছে, সেই বাংলা দলের সকলের যাতে চাকরি সুরা হয়, ভবিষ্যৎ প্রজন্মটা বা তার জন্য ভবিষ্যৎটা যেন সুনিশ্চিত হয়, সেটাও কিন্তু দেখা উচিত। সমস্ত চাকরিটা খুব দরকার স্যার, কারণটা কি সবাই না যে তাদের যে পরবর্তী ফুটবল জীবনটা খুব স্মুথ ভাবে এগোবে তা তো নয়, চাকরি থাকলে একটা আলাদা নিরাপত্তা থাকে। একদম তাই। তারপরে ছিল সান্নিক মুর্মু, মনতোষ চাকলাদার, প্রহ্লাদ রায়। তুমি দেখো, মানে প্রহ্লাদ রায় একবার আমরাই আলোচনা করতাম, আমাদের এক্সট্রা টাইম টিভিতে চলতো, এবং সেই সময় প্রহ্লাদ রায়ের নাম প্রচন্ড ইম্পর্টেন্ট, ইস্ট বেঙ্গল খেলছেন, তারপরে কোথায় হারিয়ে গেলেন। এই যে টিমটা, শেখ ফৈয়াজের কথাও বলেছি, শেখ ফৈয়াজ কিছুটা তো খেলেছে, কিন্তু কথা হচ্ছে শেখ ফৈয়াজ দীর্ঘদিন খেলেছে, কিন্তু কথা হচ্ছে আইএসএল এর পর্যায়ে কিন্তু যথেষ্ট উজ্জ্বল জায়গায় রয়েছে প্রভাত লাকড়া,
কিছুটা সামাদ আলী মল্লিক তো আছে, মোহামেডান স্পোর্টিং এর সে ফুটবলার, এবং মনবীর সিং আর অঙ্কিত মুখার্জি, এই চারজন ফুটবলার এখনো পর্যন্ত ফুটবলের মূল স্রোতে, ভারতবর্ষের 1 নম্বর লিগ যদি ধরে নিই আমরা আইএসএল, তাতে কিন্তু আছে। এইবার এটা কোন সালের টিম বলো? এটা 2017 সালের। 17 আর এটা 7 বছর। না আরেকটা বিষয়, 7 বছর মাত্র 4টে প্লেয়ার মাত্র সাস্টেন করলো সাসপেন্ড আইএসএল। করলো, বাকিরা বুঝতে কোথায়? পারছো, এটা কিন্তু একটা বড় ধরনের চিন্তার বিষয় যে 2017 সালে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া দলের মাত্র 4জন প্লেয়ার এখন ফুটবল খেলছেন। সব্যরাজি, তুমি তো উল্টো দিকে দেখো। বাকিরা তাহলে কোথায় গেল? আমি কি বলছি শোনো, গোয়া দলটি লিস্টন কোলাসও ছিল ওই 17 দল। হ্যাঁ, লিস্টন কোলাসও ছিল, একদিকে মনবীর একদিকে লিস্টন। তুমি হ্যাঁ, এখনকার হ্যাঁ। জায়গা যদি দেখো, গ্লেন মার্টিন্স ছাড়া ওরাও কিন্তু কোনো ফুটবলারকে, তার মানে কি সামগ্রিকভাবেই তো অবক্ষয় ঘটছে। সমস্যাটা সামগ্রিক, সমস্যাটা সামগ্রিক। আমি যদি এই 2022 সালের ফাইনাল, একেবারে নাকের কাছ দিয়ে বেরিয়ে যাওয়া ফাইনাল, সেই দলটি যদি বলি, প্রিয়ন সিং, তুহিন দাস প্রায় বিস্মৃতির আড়ালে, মনতোষ চাকলাদার, এই আগের দলটি 17 দলটি ছিল, এই দলটিতেও ছিল মানে মনতোষ এটা একটা চাকলাদার। রিমার্কেবল জিনিস, 5 বছর পরেও সন্তোষের দলে শোনো, থাকা। মনতোষের কিন্তু হাই কোয়ালিটির ফুটবলার, না, এবং 5 বছর পরে সন্তোষের দলে থাকা। যাই হোক, আগে বলো। আরে আরে পরপর বলে যায়, নবী হোসেন খান অনেক সম্ভাবনাময় ফুটবলার, কিন্তু এখন তার জায়গায় নেই। সুরুচিতে এবছরে খেললেন কলকাতা লিগে। শুভেন্দু মান্ডি ইস্ট বেঙ্গলে খেলছিলেন, যে কলকাতা লিগের দল বা ডেভেলপমেন্ট যে দলটা ছিল, শুভেন্দু মান্ডি সেই দলটাতে ছিলেন। রেলে চাকরি নিয়ে চলে গেলেন, রেল অথবা পুলিশ সম্ভবত চাকরি নিয়ে চলে গেলেন। তার কাছে মনে হয়েছিল ইস্ট বেঙ্গলে খেলে এবং আইএসএল এর সুযোগ পাবো কি পাবো না, তার থেকে আমার চাকরি নিয়ে নেওয়া ভালো। প্রশ্ন চিহ্ন, এই প্রশ্ন কিন্তু থাকবে। এবং জয়বাজ এবছরে মোহামেডান স্পোর্টিং এ কিছু ম্যাচ খেলেছে, কিন্তু মোহামেডান স্পোর্টিং আইএসএল টিমটাতে তাকে নেয়নি, এবং ও কলকাতা লিগ কিন্তু টানা খেলেছে। সুজিত সিং চাকরি নিয়েছে। মহিতোষ একমাত্র ফুটবলার যে সমস্ত কিছু ঘুরে ও সই করেছিল তোমার রাজস্থানে, সেখান থেকে কিন্তু উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং এ আইএসএল এ তাকে দেখা যাবে, এটা একটা ইম্পর্টেন্ট। তন্ময় ঘোষ কিন্তু আই লিগে রয়েছে। নথিভুক্ত প্লেয়ার হচ্ছে মোহামেডান স্পোর্টিং এর মোহাম্মদ ফারদিন আলী মোল্লা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের নথিভুক্ত ফুটবলার। সে কিন্তু চাকরি পেয়েছে মেট্রো রেলে, আমি যতটা জানি দিলীপুরাও তাই। ফারদিন তো বেশ কয়েকটা ম্যাচ সুযোগও পাচ্ছেন, সুযোগও পেয়েছে। তো দেখো, বাঙালি ফুটবলারদের তো আপফ্রন্টে সুযোগ পাওয়া একটু কঠিন, বিশেষ করে মোহনবাগানের মতো দলে। কিন্তু সে মোহনবাগানের নথিভুক্ত প্লেয়ার, আইএসএল এবছর অন্য কোনো টিমে খেলবে। আর সুপ্রিয় পণ্ডিত, মহিতোষ রায় বেরিয়ে যাওয়ার পরে সুপ্রিয় পণ্ডিত নেমেছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই যে দলটা, এই দলটার ভবিষ্যৎ তুমি কেমন দেখছো? ভবিষ্যৎ সেরকমই, যেরকম যদি ক্রিকেটের সঙ্গে যদি মিলিয়ে মানে দেন, সবাই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ তো ভারত অনেকবার জিতেছে। মোহাম্মদ কাইফ কজন হয়েছে? বা যুবরাজ সিং কজন হয়েছে? অনেকেই তো শিবজ গোস্বামী বা উন্মুখ চাঁদ হয়ে গিয়েছে। ডোমেস্টিকে খুব ভালো খেললেন, তারপর একটা সময় হারিয়ে গেলেন, আর খুঁজে পাওয়া যায় না। কেউ কমেন্ট্রি করেন, কেউ আমেরিকায় থাকেন, কিন্তু আমেরিকা টিমের সুযোগ পান না। দেখো সভ্য, এখানে শুধুমাত্র প্লেয়ারদের দোষ নয়, এটা পরিকাঠামোর একটা সমস্যা। ক্রিকেটের ক্ষেত্রে তুমি অনেকটা প্লেয়ারদের দোষ বলতে পারো, কারণ পরিকাঠামো যথেষ্ট অনেকটা, কিন্তু ফুটবলের ক্ষেত্রে সবটা প্লেয়ারের দোষ হয় না। এই যে তুমি বলো না, পভার্টি এমন একটা জিনিস না মানুষ সাইফ, যেটা হচ্ছে সবার আগে আমার সেলফ সাফিসিয়েন্ট কিনা, তার থেকেও বড় কথা হচ্ছে আমার ঘরের লোক খেতে পাচ্ছে কিনা, এটাকে লুক আফটার করা। ঘরে যদি 5-6জন মেম্বার হয়, তুমি যদি দেখে বেরো রোজ সকালবেলা 1-200 দেখে বেরো হাড়িতে ভাত চাপছে না, এদিকে তুমি ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলছো বা অন্য কোনো কলকাতার বিখ্যাত দল খেলছো, অথচ রোজগার হচ্ছে না, তুমি বেশি দিন সাস্টেন করতে পারবে না। বাড়িতে গঞ্জনা স্বীকার করতে হবে তাকে। হতেই হবে। আমি একটা কথা বলছি, ধরো চোট যদি পেয়ে যায়, ধরো নরহরি শ্রেষ্ঠা যথেষ্ট কোয়ালিটি, এই সময় গোল করতে পারে না, গোটা পৃথিবীতে ফরওয়ার্ড নেই, স্ট্রাইকার নেই গোল করবে, কিন্তু সেই নরহরি শ্রেষ্ঠা কে আমরা কেউ চিনলাম না। লাস্ট 7 বছরে বাংলা স্কোর কার্ড, যে কোনো স্কোর কার্ড দেখে না, সন্তোষ ট্রফি থেকে শুরু করে জাতীয় লিগ পর্যন্ত নরহরি শ্রেষ্ঠার নাম থাকবে, অথচ তাকে আমরা নার্সিং করলাম না। আমরা দেখবেন এই মণিপুরের ফুটবলার যারা ধরো সেমিফাইনালে হেরেছে, বা কেরালা যারা তোমার এই ফাইনালে হারলো, তাদের ফুটবলাররা কিন্তু আমাদের বেশি থাকবে। আমি এখানে একটা প্রশ্ন, যে ইস্ট বেঙ্গলের 7জন ফুটবলার সন্তোষ ফাইনাল খেলেছে, 2জন বাংলার হয়ে, 5জন কেরালার হয়ে। প্রশ্নটা এখানে, এটা উল্টো সংখ্যাটা হলো না কেন? ইস্ট বেঙ্গলের 5জন ফুটবলার বাংলার আর 2জন ফুটবলার কেরালার, কোশ্চেন এটাই প্রশ্ন। আমরা কিন্তু এখানেই পরাজিত,
এখানেই আমরা পরাজিত, আমরা এখানেই কিন্তু নিজেদের জাতিসত্তাকে অস্বীকার করছি। আমাদের নিজেদের পাড়ার ফুটবলকে, আমাদের আশেপাশের ফুটবলকে, আশেপাশের অসংখ্য ফুটবলারকে হত্যা করে আমরা কেরালা থেকে ইনভাইট করে আনছি। আমরা তাদের নামে টিফো করব, কোনো সমস্যা নেই, তাদের নামে স্লোগান উঠবে, কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের আশেপাশের যে পরিবেশটা, ফুটবল চর্চাটাকে কি বাঁচিয়ে রাখতে পারছি? একটা শুভেন্দু মান্ডি যদি থাকতো ফুটবলে, তাহলে কি হতো? তার এলাকাটা একটা লাইট হাউস থাকতো, আর দুজন ফুটবলার ফুটবল খেলতে আসতো, দুজন নতুন ছেলে ফুটবল খেলতে আসতো। একদম এই জায়গাটা সমস্যা হচ্ছে। অ্যাবসলিউটলি। সমস্যাটা এই এবং জায়গায় এবং হচ্ছে। এবং শুধু তুমি প্লেয়ার নয়, আমি স্টেট হিসাবে বলছি, আজকে বম্বে 42 না 43 বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন, লাস্ট বার রঞ্জি ট্রফি জিতলো। তাহলে বাংলাও তো সন্তোষ ট্রফিতে প্রায় 33 বার চ্যাম্পিয়ন। 33 বার চ্যাম্পিয়ন। 33 বার চ্যাম্পিয়ন তো মুখের কথা নয়। মুম্বাই ভারতীয় ক্রিকেটে যে সমীহটা আদায় করে নিয়েছে, বা সকলে মুম্বাই ক্রিকেট ঘরানাকে যেভাবে সম্মান করে, সত্যি কথা বলতে কি বাংলার ফুটবলকে সেই সম্মানটা করা হয়? বা বাংলার ফুটবলের যারা ধারক বাহক নির্ণায়ক, তারা কি বাংলার ফুটবলকে সেই সম্মানটা দিয়েছেন? 33 বার সন্তোষ ট্রফি ফাইনাল জেতা চারটিখানি কথা নয় কিন্তু। সুনীল গাঙ্গুলির সেই কেউ কথা রাখেনি কবিতার লাইন মনে পড়ছে, 33 বছর কেটে গেল কেউ কথা রাখেনি। না, আমি তোমায় বলছি মানে সেটা ঠিক আছে, কিন্তু আমাদের নিজেদের লোকরা কি নিজেদের রাজ্য ফুটবলটাকে খুব সিরিয়াসলি নিয়েছে? সাই এবং আমাদের নিজেদের একটা গোলকিপার একাডেমি তুমি দেখিয়ে দাও তো গোটা পশ্চিমবঙ্গের এবং মধ্যে আমাদের সিরিয়াস নিজেদের আছে, গোলকিপার একাডেমি। আমরা পারি আমাদের এই সঞ্জয় দান এটাই করেছে, এটাই যে আমরা পারি, উই ক্যান। আর বাংলা ভারতের সেরা, এটা বুঝিয়ে দিয়েছে ছেলেদের। টিম কিন্তু একই। সঞ্জয় দার ফুটবল প্যাটার্ন অবশ্যই ডিফারেন্ট, সঞ্জয় দার ডিফেন্সিভ অর্গানাইজেশন খুব ক্লাস, সেগুলো নিয়ে কোনো কথা হবে না, কিন্তু কথা হচ্ছে মেন বিষয়টা তোমরা পারো, আমরা পারি, এই দলটা পারে, এই বিশ্বাসটা কিন্তু সঞ্জয় দা এই দলটার মধ্যে দিয়েছিল। আর জানে সে পেলে একটা কথা বলার, সবাই তো নিশ্চয়ই একদম ওর কথা, বিরাট কোহলি হবে না, না, হবে না, যুবরাজ সিং সবাই হবে কোনোদিন না, হতে পারে না। কিন্তু কথা হচ্ছে আবু সুফিয়ান, রবি হাঁসদা, রবিলাল মান্ডি, চাকু মান্ডি, এরকম কিছু নাম, মনতোষ মাঝি, এইরকম কিছু নাম যদি 5 বছর পর আমরা এখন কোনো সার্চ করতে গিয়ে যদি খুঁজে না পাই, তৎকালীন সময়ের আগামী সেই সময়ের ভারতীয় ফুটবলের মূল স্রোতে, তাহলে কিন্তু এই সন্তোষ জয়ের কোনো দাম থাকবে না। 5 বছর তুমি অনেক কম বললে, মানে বেশি বলে ফেললে। আমি 2 বছর বলছি, 2 বছর পর আমি তুমি বেঁচে থাকলে আমি এখানেই শো করবো, সন্তোষ ট্রফি জিতুক না জিতুক। কিন্তু কথা হচ্ছে দায়টা কি এই মনতোষ মাঝিদের, না, সবটা নয়, আবার বলছি, রবি হাঁসদাদের, বা আবু পরিকাঠামোর সুফিয়ানদের? দায়, পরিকাঠামোর দায়। এবং পরিকাঠামোর মেন জায়গাটা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের তিন প্রধানের এই ট্রায়াঙ্গেলের মধ্যে। সবকিছু আইএফএও দায়ী, আইএফএও কিছুটা দায়ী, কিন্তু অধিকাংশ দায়টা কিন্তু নিতে হবে তিন প্রধানের, কারণ ভারতীয় ফুটবলের সমস্ত লাইট কিন্তু 1 শতাব্দী ধরে কিন্তু এই তিনটি ক্লাব অর্জন করেছে, নিয়েছে, এবং আমাদের ফুটবলেরও, বাংলার ফুটবলেরও। সুতরাং সাফল্য হলেও তোমাদের, ব্যর্থতা হলেও তোমাদের। এবারে ঘরের দিকে ফিরে দেখি না, রবি ঠাকুরের সেই কথাটাই বা না বললে তো শোটা শেষ করা যাবে না। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরেতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। নমস্কার, ভালো থাকবেন। extra time